আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের যে সরলীকরণ রয়েছে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ বুলিয়ান আলজেব্রা সম্পর্কে আমাদের বুলিয়ান আলজেব্রার সরলীকরণ সম্পর্কে এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। এখানে আমরা তোমাদের টোটাল 7টা সূত্র নিয়ে আলোচনা করব। এই 7টা সূত্র যদি তুমি ভালোভাবে বুঝতে পারো বা মনে রাখতে পারো, মনে রাখার দরকার নেই, তুমি বুঝলেই তুমি সূত্রগুলো বের করতে পারবা কোনটাকে কীভাবে বের করতে হয়। এর লজিক্যাল যে এক্সপ্লেনেশনটা রয়েছে সেটা আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেখব। আর এই 7টা সূত্র যদি তুমি বুঝো বা মনে রাখতে পারো তাহলে তোমার আর সরলীকরণের সমস্যা হবে না। এর পরবর্তীতে আমি পার্ট 2 বা পার্ট 3-তে সরলীকরণের ধাপ, আমরা সাধারণত নর্মালি সরলীকরণ করে যাই, কিন্তু যদি তুমি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো করো অর্থাৎ কোন ধাপের পর কোন ধাপ আসবে এই জিনিসগুলো যদি তুমি একটু স্টেপ বাই স্টেপ করো বা আমি যদি তোমাকে দেখাই দেই তাহলে সরলীকরণ সম্পর্কে তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা রয়েছে একটা হচ্ছে মৌলিক উপপাদ্য। এবং আরেকটা জিনিস আমি তোমাকে বলি, পরীক্ষায় তোমার অনুষঙ্গ পরীক্ষা থাকতে পারে নিচের কোনটি অনুষঙ্গ উপপাদ্য, বাট একবার একটা কোশ্চেন দেখেছিলাম যেখানে ইংরেজিটা ছিল, মনে করে এরকম ছিল যে নিচের কোনটি অ্যাসোসিয়েটিভ থিওরাম। এখন তুমি হয়তো অনুষঙ্গটা মুখস্থ করছো, বাট অ্যাসোসিয়েটিভ যে অনুষঙ্গ এটা তুমি মুখস্থ করো নাই বা তোমার মনে নাই, সেক্ষেত্রে এই কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারবে না। এজন্য আমি কি করেছি, প্রতিটা বাংলার পাশাপাশি তার ইংরেজি নামটা দিয়ে দিয়েছি। তুমি চেষ্টা করবা এটাকে নোট আকারে লিখে রাখতে, অথবা তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেন এই জিনিসগুলো অবশ্যই তুমি মুখস্থ করতে হবে আর কি তোমাকে। যেমন বিনিময় মানে হচ্ছে কমিউলেটিভ থিওরাম, বা অ্যাবসর্পটিভ মানে হচ্ছে কি সংক্ষিপ্ত শোষণ। এই যে জিনিসগুলো রয়েছে এই বাংলার পাশাপাশি ইংরেজিগুলো মুখস্থ করবা। তাহলে চলো আমরা শুরু করি। মৌলিক উপপাদ্যের দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে যোগের ক্ষেত্রে কিছু সূত্র আছে, গুণের ক্ষেত্রে 8টা সূত্র। তোমরা এই 8টা খুব কষ্ট করে মুখস্থ করো, আমি আজকে অনেক ইজিভাবে দেখাই দিব যাতে তোমার আর মুখস্থ করা না লাগে। দেখো কি কি হতে পারে, যেমন এ এর সঙ্গে যদি আমরা 0 যোগ করি তাহলে কত হয়ে যাবে, এ হয়ে যাবে। কেন এ হয় একটু পরে দেখাচ্ছি। আবার কি হয়, এ এর সঙ্গে যদি তুমি 1 যোগ করো তাহলে কত হয়ে যায় 1, এ প্লাস এ ইকুয়াল টু হয়ে যায় এ, আর এ প্লাস এ প্রাইম সমান কি হয়ে যায়, এ প্লাস এ প্রাইমের মান হয়ে যায় হচ্ছে তোমার 1। ওকে, এখন এই জিনিসগুলো কেন হয়, কিভাবে হয়, এটা আমরা একটু ব্যাখ্যা দেখব। এই জিনিসটা মনে করো, আমি প্রথমটাই মনে করো, আচ্ছা প্রথমটা পরে দেখাই, এই যে এইটা আগে দেখাই দ্বিতীয়টা। আচ্ছা দ্বিতীয়টার ক্ষেত্রে লেফট সাইড কি দেওয়া আছে, লেফট সাইড দেওয়া আছে এ প্লাস 1, তাই না? রাইট সাইডে আমার কি প্রমাণ করতে হবে, 1 হয় কি না। তাহলে তুমি ধরে নাও যে লেট এ ইকুয়াল টু, যদি তুমি আচ্ছা এখানে নিচে লিখি, তাহলে তুমি লিখলা যে লেট এ ইকুয়াল টু 0, তাই না? তাহলে কাজ করো, বসায় দাও, এর মান হচ্ছে 0 আর 1 তো আছে, 0 এর সঙ্গে 1 যোগ করলে 1 হয়। তাহলে এটাই হচ্ছে রাইট সাইড। রাইট সাইড কি হচ্ছে যে এ প্লাস এ সমান কি লেখা যায়, এই যে এ প্লাস 1 সমান 1 লেখা যায়, এই যে এ প্লাস 1 সমান 1 লেখা যায়, তাই না? আচ্ছা এখন তুমি বলতে পারো যে না স্যার আমি এর মান এবার 0 না ধরবো, আমি যদি এর মান 1 ধরি তাহলে কি সমস্যা। তাহলে এখন দেখো কোনো সমস্যা নেই। কি হয়, এ প্লাস এর মান যদি 1 ধরছো, 1 আর 1 যোগ করলে কত হয়, 1ই হয়। অর্থাৎ বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে তুমি যতগুলো 1ই যোগ করো না কেন সবসময় কি হবে, 1 হবে। তা দুইটা 1 যোগ করলে 1 হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তুমি এর মান যাই ধরো না কেন, যদি 0 ধরো 0 আর 1 যোগ করলে 1 হয়, অথবা 1 ধরলে 1 আর যোগ 1 তাহলে কত হবে, 1 হবে। তাহলে আমরা এই জিনিসটা পাইলাম, তাই তো? আচ্ছা আরেকটা সূত্র আগে প্রমাণ করি, সেটা হচ্ছে এই সূত্রটা আমরা দেখব। এই যে এ প্লাস, আচ্ছা এ প্লাস এ সমান কেমনে কি হয়, আচ্ছা এ প্লাস এ প্রাইমটা আগে দেখি। তাহলে এ প্লাস এ প্রাইম সমান 1 পেয়েছে, তাই তো? কেমনে হয় দেখি, এর মান যদি তুমি 1 ধরো তাহলে এ প্রাইমকে করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? তাহলে এর মান যদি তুমি ধরছো 1 প্লাস হচ্ছে 0, তাহলে এটা যোগ করলে কত হয়ে যায়, 1 প্লাস 0 যোগ করলে আমার 1 হয়ে যাবে, তাই না? এই হচ্ছে 1। এখন তুমি যদি উল্টাটা ধরো, ব্যাপারটা হলো এরকম, কেউ যদি এর মান 1 না ধরে এর মান যদি 0 ধরে তাহলে দেখো এ প্রাইমের মান কত হয়ে যাবে, 1। তাহলে এর মান তুমি ধরো 0, এ প্রাইমের মান ধরেছো কত, 1। 0 আর 1 যোগ করলে কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এ প্লাস এ প্রাইম, ওই যে এ প্লাস এ প্রাইম সমান 1 লেখা যায়। তাহলে সব ক্ষেত্রে এটা সঠিক। তাহলে আমরা কি দেখলাম, এই সূত্রটা প্রমাণ দেখলাম, এটাও দেখলাম। এই দুইটার ক্ষেত্রে এবার একটু দেখি। ব্যাপারটা খুবই সহজ, বাট এখানে একটা জিনিস বোঝার আছে যে এই লজিকটা তুমি যদি ধরতে পারো দেখবা যে ব্যাপারটা ইজি হয়ে যাবে। যেমন কোনটা করবো বলো দেখি, আচ্ছা এটা ধরি, হ্যাঁ এই এ প্লাস 0, তাই না? আমাকে প্রমাণ করতে হবে যে এটা এ হয় কি না। আচ্ছা তাহলে আমরা ধরে নেই লেট এ ইকুয়াল টু 0, তাই না? তাহলে কি হবে দেখো, আচ্ছা এটা কিন্তু লেফট সাইড, আমার রাইট সাইড কি নিয়ে আসতে হবে, এ, অর্থাৎ এ প্লাস 0 যোগ করে এ নিয়ে আসবো আমরা। তাহলে এর মান কত ধরছো তুমি, 0, তাই না?
তাহলে এর মান যদি 0 ধরো, 0 + 0 যোগ করলে কত হওয়ার কথা? 0। তাহলে স্যার এখানে কেন a + 0 = 0 না লিখে তারা a লিখলো কেন? আচ্ছা দেখো এখানে একটা ব্যাপার দেখো, এর মান তুমি 0 ধরছো, তাহলে এই 0 সমান কত? a ইকুয়াল টু কত লেখা যায়? a লেখা যায়। তাহলে তারা তো 0 রাখতে পারতো, তাই না? এই যে a + 0 = 0 রাখতে পারতো, কারণ যে a + 0 = 0 আছে। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। দেখো মনে করো তোমার এক ফ্রেন্ড, সেটা কি করলো, সে a সমান কত ধরলো? 1 ধরলো। তাহলে সূত্রটা কি হয়ে যাবে? আমি এটাকে নিচে লিখি, a + 0, তাহলে এখানে এর মান সে ধরলো 1, 1 + 0 = 1 হয়ে গেল। তাহলে তুমি মনে করো লিখলা a + 0 = 0, আর তোমার ফ্রেন্ড a + 0 সমান কত লিখলো? 1, কারণ তোমার ফ্রেন্ড এর মান 1 ধরছে আর তুমি ধরছো এর মান 0। তাহলে একই জিনিস একবার আসলে কত? 0, আর একবার আসলে কত? 1। তাহলে এটা তো একই জিনিসের দুটো অ্যান্সার হতে পারে না, তাই না? তাহলে অ্যান্সার একটা করার জন্য কি করছো দেখো, এই তুমি a কে 0 অর্থাৎ a এর মান 0 ধরছো, সুতরাং 0 সমান a লিখছো। আবার তোমার ওই বন্ধু কি করছে, a সমান 1 ধরছে, তাহলে এই যে 1 আসছে না, আর 1 সমান কি হয়? a = a। তাহলে আমরা বলতে পারি সব ক্ষেত্রে কি হবে? a + 0 যোগ করলে a হয়ে যাবে। তাহলে এখানে ঘটনাটা একই, এর মান যদি 0 হয়, 0 এর সাথে যদি 1 যোগ করো, 0 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে বলো? 0 এর সঙ্গে 1 যোগ করলে 1 হবে, এই হচ্ছে 1। আরেকবার যদি তোমার কেউ যদি 1 ধরে আর এটা যদি 0 ধরে, তবুও তো 1 হবে, যোগ করে 1। আচ্ছা আমরা এই সূত্রের কথা বলছি। দেখো 0 0 যোগ করলে 0, এর মান যদি তুমি 0 ধরো তাহলে a = ওটা হয়ে যাবে। এইটার ক্ষেত্রে একই ঘটনা। অথবা তো কেউ যদি এর মান 1 ধরে, 1 1 যোগ করলে 1, আর এর মান যদি 1 ধরছো তাহলে ওই 1 সমান a লেখা যাবে, অর্থাৎ এইটার মতো ব্যাপার চলে আসবে। তো সেম ঘটনাটা কার ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা এবার যোগের ক্ষেত্রে তো আমরা এই 4টা সূত্র দেখলাম, এবার গুণের ক্ষেত্রে 4টা সূত্র রয়েছে। সেটা হচ্ছে a এর সঙ্গে 0 যদি গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে? a এর সঙ্গে 0 গুণ করলে আমার a হয়ে যাবে, তাই না? আচ্ছা a এর সঙ্গে যদি আমরা 1 গুণ করে দেই তাহলে সেটাও a হয়ে যাবে। আচ্ছা আবার যদি একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে a × a = আচ্ছা আমরা একটু মনে হয় মিস্টেক করে আসছি। সেটা হচ্ছে দেখো a × 0, আচ্ছা a × 0 গুণ করলে কত হবে? এটা হয়ে যাবে আমার কত? 0। a × a এর মান হয়ে যাবে a, আর a × a' এটার মান হয়ে যাবে আমার কত? 0। এটা আমরা প্রমাণ দেখব, কারণ কেন লিখলাম আমরা, কেন এটা হলো। আচ্ছা আশা করি তোমরা এটা লিখে নিছো বা বুঝতে পারছো। তো এখন আমরা কাজ করব, এটা একটু প্রমাণ দেখব। দেখো এখানে কি হয়েছে তাদের, a × 0 = কেন 0 হয় সেটা দেখো। এর মান মনে করো তুমি ধরে নিলা এর মান হচ্ছে 0, তাহলে 0 × 0 গুণ করলে কত হয়ে যাবে? 0। তোমার ফ্রেন্ড মনে করো এর মান 1 ধরেছে, তাহলে 1 × 0, তবু সেটা 0 হয়ে যায়। তাহলে এই 0 এর সঙ্গে তুমি যাই গুণ করো না কেন সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই জন্য আমরা বলতে পারি a × 0 = 0 হয়ে যাবে। আচ্ছা আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে a × a' এর মান 0 কেমনে হয় দেখো। a × a' = 0 হওয়ার পিছনে কারণ হচ্ছে, মনে করো কেউ একজন ধরলো a এর মান 0, তাহলে a' এর মান কত হবে? 1। তাহলে 0 × 1 গুণ করে দাও 0। কেউ যদি উল্টাটা ধরে, এর মান যদি কেউ 1 ধরে, তাহলে a' এর মান কত হয়ে যাবে? 0। একই ঘটনা 1 আর 0 গুণ করলে 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা এবার আমরা এক কাজ করি, এই একইভাবে এই দুইটা সূত্র একই ধরনের যে কোনো একটা প্রমাণ করি। মনে করো এটা আমরা প্রমাণ করব যে a × a = a কিভাবে হয়। মনে করো তুমি ধরে নিলা লেট a = 0, তাহলে 0 × 0 গুণ করলে আমার কত হবে? 0 × 0 গুণ করলে 0 হবে, আর এই 0 সমান কি ধরেছো? a। তাহলে আলটিমেটলি a × a = কি হয়ে যায়? a। কেউ যদি মনে করে এর মান কত ধরে? 1 ধরে, তাহলে কি হবে? আমরা কি করব? এর মান 1 × 1 = কত হয়ে যাবে? 1, আর এই 1 সমান a ধরছো, তাহলে এটা। অর্থাৎ আগে এরকম একটা প্রমাণ দেখেছি। তাহলে এখানে আমার 4 4 8টা সূত্র মুখস্থ রাখবো, যোগের 4টা, গুণের 4টা। মুখস্থ কেন বলছি? কারণ তুমি যেন যখন সরল দ্রুত লিখতে পারো, বাট মুখস্থ না করলে তুমি তো এই লজিক্যাল এক্সপ্লেনেশনটা অ্যাপ্লাই করবা, তাহলে তোমার দেখবা যে এমনিতে হয়ে যাচ্ছে, মুখস্থর দরকার নেই তোমার। আচ্ছা তাহলে আমরা এখানে টোটাল 4 4 8টা সূত্র দেখলাম, তাই তো? এবার বিনিময় উপপাদ্যটা দেখি। এটা তোমরা জানো যে ক্লাস 6 7 এই ধরনের কিছু করে আসছো, যখন আমরা সরলীকরণ করে আসছিলাম। সেটা হচ্ছে a + b = b + a লেখা যায়। কেন লেখা যায় দেখো, মনে করো 3 আর 4 যোগ করলে কত হয়? 7। তার সাথে 4 আর 3 যোগ করো তো 7 হয় না? তার মানে যোগের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো অবস্থার পরিবর্তন করতে পারি বা বিনিময় করতে পারি, আর যেটাকে কি বলতেছি? কমিউলেটিভ থিওরাম। আচ্ছা অনুরূপভাবে 2 আর 3 যোগ করলে কত হয় বলো? 3 × 6। আচ্ছা 3 আর 2 যদি গুণ করি, একই ঘটনা, অর্থাৎ 2 দ্বারা 3কে গুণ করলে 6, 3 দ্বারা 2কে গুণ করলে 6। তার মানে a b কে b a আকারে লেখা যায়। এটা শুধুমাত্র মনে রাখবা, এটা যোগ আর গুণের ক্ষেত্রে শুধু প্রযোজ্য।
বিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না, এমনকি ভাগের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে না। তাহলে এই সূত্রটাকে আমরা কি বলছি? বিনিময় উপপাদ্য। এবার যদি দেখি অনুষঙ্গ উপপাদ্য, যেটাকে আমরা বলছি অ্যাসোসিয়েটিভ থিওরাম, এটা তোমরা বোঝো। দেখো এ বি প্লাস সি, আচ্ছা কের সঙ্গে কার, আচ্ছা অনুষঙ্গটা এভাবে যদি মনে রাখো তাহলে মানে ইজি হয়। অনুষঙ্গ বলতে কার সঙ্গে কে সঙ্গ দিচ্ছে, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা এখানে বির সঙ্গে কে সঙ্গ দিচ্ছে? সি, কিন্তু এটা আলাদা আছে। এখন আমি চাচ্ছি কি না, এবার আমি এদের সঙ্গটা চেঞ্জ করে দিব, এর সঙ্গে বি কে আমি নিয়ে আসবো, এই যে এ প্লাস বি, সিটাকে আমি বাইরে দিয়ে দিলাম। অনুরূপভাবে এখানে দেখো বির সঙ্গে সি আছে, আমি এর সঙ্গে বি দেবো, সিটাকে বাইরে দিব। একটা জিনিস মনে রাখবা, এই যে অ্যাসোসিয়েটিভ থিওরাম অথবা কমিউলেটিভ থিওরাম, যেটাকে বিনিময় এবং অনুষঙ্গ বলছি, এই সূত্র দুটো শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? যোগ এবং গুণের ক্ষেত্রে। আর সেটা অন্যভাবে ইজি করা যায়, সেটা হচ্ছে বুলিয়ানের যে মৌলিক স্বীকার্য বা স্বতঃসিদ্ধ রয়েছে, তার মধ্যে একটা যোগের স্বীকার্য, আর একটা হচ্ছে গুণের স্বীকার্য, আর একটা হচ্ছে পূরকের। তার মধ্যে এই বুলিয়ানের যে যাবতীয় বিষয়গুলো দেখবো আমরা শুধু যোগ আর গুণ দেখবো, কখনো বিয়োগও থাকবে না, ভাগও থাকবে না, আর একটা পূরক থাকবে, সেটা আমরা পরে দেখবো। আচ্ছা সহায়ক উপপাদ্যগুলো দেখো। আচ্ছা লাস্ট থেকে আগে ব্যাখ্যা করি। এই জিনিসটা দেখো, কোনো কিছুকে ডাবল প্রাইম করলে সেটা উঠে যায়, এই জিনিসটা বারবার লাগবে, সরলীকরণে একাধিকবার তোমার লাগবে। ডাবল প্রাইম করলে উঠে যায় মানে দুইবার উল্টানো, ব্যাপারটা দেখো। আমি এটা মনে হয় কোনো আরেকটা ভিডিওতে বলেছিলাম। এটা হচ্ছে এ, এটা মনে করো হেড, এটা হচ্ছে টেল, তাই তো? হেডটাকে আমি একবার উল্টালাম, একবার প্রাইম হলো, এটাকে যদি আরেকবার উল্টাই দুইবার প্রাইম, দেখো আগের জায়গায় ফিরে আসছে। তার মানে কোনো কিছুকে দুইবার উল্টালে বা ডাবল প্রাইম করলে আগের জায়গায় ফিরে আসে। এটা হচ্ছে একটা কি সহায়ক উপপাদ্য, সেকেন্ডারি থিওরামের মধ্যে পড়ে যায়। আবার দেখো এই যে এইটার সমান কেমনে এ হলো বলো দেখি? এ প্লাস এ বি সমান কি হয়ে যায়? এ হয়। কেমনে হয় এটা? যদি আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারি সেটা আমি একটু দেখাই। কি দেওয়া আছে? এ প্লাস এ বি ইকুয়াল টু এ, তাহলে এ প্লাস এ বি ইকুয়াল টু এ কেমনে হয় এটা আমরা এখন দেখবো। তাহলে এই দুটো থেকে আমরা এ কমন নিতে পারি, তাহলে ওয়ান প্লাস বি। কিছুক্ষণ আগে আমরা যোগের ক্ষেত্রে দেখলাম ওয়ান প্লাস, আচ্ছা ওয়ান প্লাস এ ইকুয়াল টু কত হয়ে যায়? আচ্ছা ওয়ান প্লাস এ ইকুয়াল টু আমাদের ওয়ান হয়ে যায়, কিছুক্ষণ আগে আমরা করেছি। তাহলে ওয়ান প্লাস বি ইকুয়াল টু ওয়ান হবে, ওয়ান প্লাস সি ইকুয়াল টু ওয়ান হবে। তাহলে এই যে ওয়ান প্লাস বি ইকুয়াল টু ওয়ান হয় না, তাহলে এখানে আমরা কত লিখতে পারি? এ ইন্টু ওয়ান, ওয়ান লেখার তো দরকার নেই, তাহলে আমরা এ লিখতে পারি। তাহলে আমরা ওয়ান প্লাস এ বি ইকুয়াল টু এ লিখতে পারি। সেমভাবে এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারি, অথবা এই সূত্রটাকে আমরা বিভাজন দিয়েও অ্যাপ্লাই করে করতে পারি, যেটা আমি একটু পরে দেখাবো, অথবা আমি এখনই তোমাদের দেখাই দেই কিভাবে তুমি এটা প্রমাণ করতে পারো। এটাকে দুইভাবে করা যায়, যেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো। কি দেওয়া আছে? এ প্লাস এ প্রাইম বি, তাই না? এই যে এ প্লাস এ প্রাইম বি। ওকে, তো এই সূত্রটাকে কি করা যায় দেখো তো। এই যে এটাকে এ প্লাস বিসি ভাবা যায় কিনা, ব্যাপারটা আমি এখানে লিখে দিই। সূত্র হচ্ছে এ প্লাস বিসি যদি থাকে, এটাকে লেখা যায় এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস সি। এই সূত্রের কথা বলছি, এ প্লাস বিসি ইকুয়াল টু কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এই যে এটাকে তুমি এ ধরো, এটাকে বি, আর এটাকে ধরো সি, তাহলে এ প্লাস বি সি কি লেখা যায়? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি লিখবো, তাহলে এ প্লাস বি হচ্ছে এ ইন্টু কি হয়? এ প্রাইম, আর এ প্লাস বি এ প্লাস সি হবে, তাই না? তাহলে এ প্লাস সি বলতে এখানে বি কে বোঝাচ্ছে, তাহলে এটা লেখা যায়। অর্থাৎ এই সূত্রটাকে, এটাকে তুমি এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, তাহলে এ প্লাস বিসি হচ্ছে আমার সূত্র। কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। অর্থাৎ এই যে এ প্লাস বি এ প্লাস সি, তো এ প্লাস বি বলতে এ প্রাইম, আর এ প্রাইমের মান কত হয়ে যায়? ওয়ান। তো ওয়ান লেখার তো আমার দরকার নেই, তাহলে আমি কি লিখতে পারি? ওয়ান প্লাস বি। অর্থাৎ আমরা বলতে পারি এই যে এ প্লাস এ প্রাইম বি সমান এ প্লাস বি। এই দেখো এ প্লাস এ প্রাইম বি সমান কি লেখা যায়? এ প্লাস বি লেখা যায়। এটা অনেকভাবে প্রমাণ করা যায়, যেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো, বাট এখানে জাস্ট ব্যাপারটা একটু এক্সপ্লেনেশন দিচ্ছি। আচ্ছা, এবার আমরা কি করব? এই যে এই সূত্রটা আমার দেখা শেষ হয়ে গেল। সংক্ষিপ্ত শোষণ বা যেটাকে আমরা বলছি অ্যাবসর্পটিভ থিওরাম, সেটা কিভাবে করতে পারি? এটাও কিছু না, যা শুধুমাত্র আমরা এখানে ক্যালকুলেশন করলে এটা হয়ে যায়। এই সূত্রগুলো খুব একটা লাগে না, বাট আমি লিখে দিয়েছি, যদি কোনো পরীক্ষা আসে নিচের কোনটি সংক্ষিপ্ত শোষণ সূত্র, যেন তুমি করতে পারো। দেখো এটা খুবই ইজি। কি করা যায়? এটার সঙ্গে এটার গুণ আছে এ এ প্রাইম প্লাস হচ্ছে কি এ বি। এ এ প্রাইমের মান কত? জিরো না? তাহলে আমাদের থাকে কি? এ বি থাকে, এই যেটা হচ্ছে এ বি। তারপরে এখানে কি হয়ে গেলো? এটা যেটা ছিল এটা সংক্ষিপ্ত হয়ে গেলো, যেটাকে আমরা সংক্ষিপ্ত শোষণ বলছি। বাট এই জিনিসটা খুব একটা লাগে না আমাদের। যে জিনিসটা আমাদের লাগবে, এই সূত্রটা তোমার বারবার লাগবে, তুমি এটা অবশ্যই মুখস্থ রাখবা, যে এ প্লাস বিসি সমান কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ প্লাস সি লেখা যায়। এটা আমরা প্রমাণও করতে পারি, আমি পরের ভিডিওতে এটা প্রমাণ করে দেখাবো যে কিভাবে তুমি এটা প্রমাণ করতে পারো। আচ্ছা, এটা হচ্ছে এক্সরটা লাগে, এটাও কিন্তু বিভাজন উপপাদ্যের মধ্যে পড়ে। এক্সর সমান কি লিখতে পারি আমরা? এটা মুখস্থর ব্যাপার, এ প্লাস এ প্রাইম বি প্লাস হচ্ছে কি এ বি প্রাইম, আর এক্স নর সমান কি লেখা যায়? এ প্রাইম বি প্রাইম প্লাস হচ্ছে কি
এবি। তাহলে এই জিনিসগুলো লাগবে। সংক্ষিপ্ত সেকশনে আরও কয়েকটা রয়েছে, বাট এই তিনটে আমার মাস্ট লাগবে। আচ্ছা, লাস্ট 7 নম্বর যেটা রয়েছে ডিমর্গান। ডিমর্গান ছাড়া সরলীকরণ চিন্তা করা যায় না, কারণ প্রতিটা ক্ষেত্রে ডিমর্গান লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। ডিমর্গানের দুটো সূত্র, একটা হচ্ছে যোগের আর একটা হচ্ছে কি গুণের। যোগের ক্ষেত্রে কি হয়, এ প্লাস বি প্রাইম হলে কি লেখা যায়, এ প্লাস বি প্রাইম সমান লেখা যায় এ প্রাইম, এক মিনিট, এ প্রাইম ইন্টু হচ্ছে কত বি প্রাইম। অর্থাৎ একসঙ্গে যদি যোগ থাকে আলাদা আলাদা গুণের সমান হবে। অর্থাৎ এ প্লাস বিটা এখানে প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, প্রাইমটা ভেঙে যাবে। আর যদি গুণ থাকে গুণটা ভেঙে যোগ হয়ে যাবে আর প্রাইমটা ভেঙে যাবে। তাহলে কি লেখা যায়, এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম। অর্থাৎ একসঙ্গে যোগের প্রাইম আলাদা আলাদা গুণের প্রাইমের সমান, অথবা একসাথে গুণের প্রাইম আলাদা আলাদা যোগের প্রাইমের সমান। এই হচ্ছে আমাদের 7টা সূত্র। এই 7টা সূত্র যদি মোটামুটিভাবে 7টাই যে মনে রাখতে হবে তা না, আমার মৌলিক উপপাদ্যটা রাখবে। বিনিময় এবং অনুষঙ্গ তুমি এমনিতেই জানো যে সঙ্গ শেষ করা বা এটা ওটার বিনিময় করা যায়। আমার এই বিভাজনের ক্ষেত্রে এইটা সূত্র মুখস্থ রাখতে হবে, এটা এবং ডিমর্গান। সেকেন্ডারির ক্ষেত্রে আমার এই জিনিসটা খুব বেশি লাগবে। সংক্ষিপ্ত সেকশনের ক্ষেত্রে যা শুধু দেখে রাখো বা আইডিয়া রাখো, বাট মেইনলি যে কটার কথা বললাম এই কটা তোমার প্রচুর পরিমাণে লাগবে। তাহলে এর পরের ভিডিওতে আমি কি করব, তোমাকে কিভাবে তুমি সরলীকরণগুলো ধাপে ধাপে করতে পারো, নট র্যান্ডম থিং, জাস্ট আমি স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাবো, যাতে তুমি খুব দ্রুত এবং খুব ইজিলি তুমি এটাকে সরল করতে পারো। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখতেছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।